আমাদের চারপাশে একটু তাকিয়ে দেখলেই বুঝব আমরা আসলে ধাতুর এক জগতে বাস করি। হাতে থাকা মোবাইল ফোন, ঘরের বাসনপত্র, রাস্তাঘাটের গাড়ি, বড় বড় ব্রিজ সবকিছুতেই তো ধাতু। কিন্তু এই যে এত ধাতু, এগুলো আসে কোত্থেকে? মানে কিভাবে এনকো ব্যবহারের উপযোগী করে তোলা হয়? আজকের এই বিশ্লেষণে আমরা ধাতুবিদ্যা বা মেটালার্জির সেই ফ্যাসিনেটিং জার্নিটাই দেখব। আর হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই কনসেপ্টগুলো একেবারে পরিষ্কার থাকা কিন্তু দারুণ জরুরি। তো এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে ভেঙে বুঝব। প্রথমে একদম বেসিক কিছু ধারণা নিয়ে কথা বলবো, তারপর দেখব ধাতুদের সক্রিয়তা শ্রেণী, যা কিনা পুরো নিষ্কাশন পদ্ধতির ব্লুপ্রিন্ট। এরপর আমরা আসল নিষ্কাশন পদ্ধতিতে ঢুকব, জানব মরিচা পড়ার সমস্যা নিয়ে, এবং শেষে দেখব ধাতু সংকর আর তাদের নানা রকম ব্যবহার। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো বড় বিষয় বুঝতে গেলে তার গোড়াটা ভিত্তিটা মজবুত হওয়া দরকার, তাই না? তো চলুন আমরাও ধাতুবিদ্যার সেই মূল ভিত্তিগুলো দিয়েই আমাদের আলোচনা শুরু করি। আচ্ছা, আমরা তো রোজগার জীবনে লোহা, অ্যালুমিনিয়াম, তামা এসব ব্যবহার করি, কিন্তু কখনো কি মনে এই প্রশ্নটা এসছে যে এই ধাতুগুলো আসলে আসে কোথা থেকে? এগুলো কি খনিতে ঠিক এই রকম চকচকে অবস্থাতেই পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা ধাতুবিদ্যার আসল জগতে ঢুকে পড়ব। এখানে দুটো শব্দ বোঝা খুব খুব জরুরি। একটা হলো খনিজ বা মিনারেল, আর অন্যটা হলো আকরিক বা ওর। ব্যাপারটা সহজ করে বললে, মাটির নিচ থেকে ধাতুযুক্ত যা কিছুই পাওয়া যায় তার সবই খনিজ। কিন্তু তার মধ্যে যে খনিজগুলো থেকে সহজে আর লাভজনকভাবে, মানে কম খরচে ধাতু বের করা যায়, শুধু সেগুলোকেই আমরা বলি আকরিক। ঠিক যেমন ধরুন, সব ফলের মধ্যেই রস থাকে, কিন্তু আমরা তো শুধু রসালো ফলগুলো থেকেই জুস বানাই, তাই না? তাই এই লাইনটা মনে রাখা খুব দরকারি। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজকে আকরিক বলা যায় না। ধাতু নিষ্কাশন বুঝতে গেলে দুটো রাসায়নিক প্রক্রিয়া আমাদের জানতেই হবে, জারণ আর বিজারণ। জারণ মানে হলো খুব সহজ কথায় ইলেকট্রন ছেড়ে দেওয়া। মানে কোনো পরমাণু যখন ইলেকট্রন দান করে দেয় তখন তার জারণ হয়। যেমন এখানে দেখুন, সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে। এটাই হলো জারণ। আর বিজারণ হলো জারণের ঠিক উল্টোটা, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া। আর এখানেই কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে। মনে রাখবেন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা মানেই হলো আসলে বিজারণ ঘটানো। কারণ কি? কারণ আকরিকের মধ্যে ধাতবায়নগুলো ইলেকট্রন ছাড়া অবস্থায় থাকে। আমরা বাইরে থেকে শক্তি দিয়ে জোর করে তাদের ইলেকট্রন গ্রহণ করাই, আর তখনই তারা বিশুদ্ধ ধাতুতে ফিরে আসে। আচ্ছা, একটা প্রশ্ন, সব ধাতুকে কি একই উপায় নিষ্কাশন করা যায়? উত্তরটা হলো একদমই না। কোনো ধাতুকে কিভাবে বের করে আনা হবে তার পুরো গাইডলাইনটা দেয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। এটাকে বলতে পারেন ধাতুদের একটা নিজস্ব পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ডের মতো, যা থেকে বোঝা যায় কে কতটা রাসায়নিকভাবে সক্রিয়। এই চার্টটা দেখুন, এটাই কিন্তু পুরো ধাতু নিষ্কাশনের সারমর্ম। এখানে কি দারুণভাবে দেখানো হয়েছে দেখুন। একদম ওপরে যারা আছে, মানে পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হলো প্রচণ্ড সক্রিয়। এদের থেকে ধাতু বের করতে তড়িৎ বিশ্লেষণের মতো শক্তিশালী পদ্ধতির দরকার হয়। মাঝামাঝি যারা আছে, যেমন জিঙ্ক বা লোহা, তাদের জন্য কার্বন বিজারণই যথেষ্ট। আর একদম নিচে দেখুন, সোনা বা রূপোর মতো শান্তশিষ্ট, প্রায় নিষ্ক্রিয় ধাতুদের সামান্য তাপ দিলেই এদের যৌগ থেকে ধাতু আলাদা হয়ে যায়। বেশ, তথ্য তো অনেক আলোচনা হলো। এবার চলুন বাস্তবে দেখি এই পদ্ধতিগুলো ঠিক কিভাবে কাজ করে। আমরা কয়েকটা পরিচিত ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াকে একটু কাছ থেকে দেখব। সোডিয়ামের মতো হাইলি রিঅ্যাক্টিভ ধাতুগুলো, মানে যারা সক্রিয়তা শ্রেণীর একেবারে মাথায় বসে আছে, তারা ইলেকট্রন ছাড়তেই ভালোবাসে, নিতে চায় না। তাই এদের বিজারণ ঘটাতে হলে বিদ্যুৎ শক্তির সাহায্য নিতে হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ পাঠানো হয়, তখন সেই বিদ্যুৎ শক্তি ক্যাথোডে থাকা সোডিয়াম আয়নকে একরকম জোর করে ইলেকট্রন গ্রহণ করায়, আর এভাবেই আমরা বিশুদ্ধ সোডিয়াম ধাতুটা পাই। এবার আসি মাঝারি সক্রিয় জিঙ্কের কথায়। এখানে প্রক্রিয়াটা মূলত দুটো ধাপে হয়। প্রথমে ওর আকরিক জিঙ্ক ব্লেন্ডকে বাতাসে খুব ভালো করে পোড়ানো হয়। এতে সালফাইডটা অক্সাইডে পরিণত হয়। এই ধাপটাকে বলে তাপজারণ বা রোস্টিং। একবার জিঙ্ক অক্সাইড পেয়ে গেলে পরের কাজটা সোজা। একে কার্বনের সাথে মিশিয়ে প্রচণ্ড তাপে গরম করলেই কার্বন জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন কেড়ে নেয়, আর আমরা পেয়ে যাই আমাদের বিশুদ্ধ জিঙ্ক। থার্মিট পদ্ধতিটা কিন্তু বেশ মজার একটা বিজারণ প্রক্রিয়া। এখানে বিজারক হিসেবে কার্বনের বদলে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয়। যখন ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়ামের মিশ্রণে আগুন ধরানো হয়, তখন প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এতটাই তাপ যে বিক্রিয়ায় তৈরি হওয়া লোহাটা গলে তরল হয়ে যায়। এই গলন্ত লোহা দিয়েই কিন্তু ভাঙা রেললাইন বা মেশিনের ভাঙা অংশ জোড়া লাগানো হয়। বেশ, আমরা তো অনেক কষ্ট করে ধাতু নিষ্কাশন করলাম, কিন্তু এখানেই কিন্তু কাজ শেষ নয়।
আসল লড়াই তো এবার শুরু। প্রকৃতি সবসময় চায় ধাতুটিকে আবার তার আগের যৌগ অবস্থায় ফিরিয়ে নিতে। লোহার ক্ষেত্রে এই ক্ষয় হয়ে যাওয়ার সবচেয়ে পরিচিত রূপটাই হল মরিচা। আমরা সবাই মরিচা দেখেছি। রাসায়নিকভাবে এটা হলো সোডিয়াম ফেরিক অক্সাইড। কিন্তু এর আসল পরিচয় হলো এটা একটা নীরব ঘাতক। এটা ধীরে ধীরে লোহার শক্তি কেড়ে নেয়, লোহাকে ভেতর থেকে দুর্বল আর ভঙ্গুর করে তোলে, আর শেষ পর্যন্ত ব্যবহারের অযোগ্য করে ফেলে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? যেহেতু মরিচা পড়ার জন্য অক্সিজেন আর জল এই দুটো জিনিস অবশ্যই লাগে, তাই সমাধানটা খুব সহজ। লোহা আর এই দুটো জিনিসের মধ্যে একটা দেয়াল তুলে দিতে হবে, মানে একটা সুরক্ষার আস্তরণ বা ব্যারিয়ার তৈরি করতে হবে। এই ব্যারিয়ার হতে পারে সাধারণ রঙের প্রলেপ বা জিঙ্কের প্রলেপ, যাকে আমরা বলি গ্যালভানাইজেশন। আরও একটা দারুণ উপায় আছে, লোহার চেয়ে বেশি সক্রিয় কোনো ধাতুকে ওর সাথে জুড়ে দেওয়া। তখন সেই সক্রিয় ধাতুটা লোহার বদলে নিজে ক্ষয় হয়ে লোহাকে বাঁচায়। একেই বলে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। বিশুদ্ধ ধাতু কিন্তু সব কাজে সেরা হয় না। অনেক সময় তাদের আরও একটু শক্তিশালী বা আরও বিশেষ কিছু গুণের অধিকারী করার দরকার হয়। আর এখানেই আসে ধাতু সংকরের ধারণা। চলুন দেখি কিভাবে বিভিন্ন ধাতু মিশিয়ে তাদের একরকম আপগ্রেড করা হয় আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগানো হয়। ধাতু সংকর বা অ্যালয় হল সোজা কথায় দুই বা তার বেশি ধাতুর একটা মিশ্রণ। কখনো কখনো ধাতুর সাথে অধাতুও মেশানো হয়। এই মিশ্রণের ফলে যে নতুন পদার্থটা তৈরি হয় তা প্রায়শই মূল ধাতুর চেয়ে বেশি শক্তিশালী, টেকসই বা অন্য কোনো বিশেষ গুণে গুণান্বিত হয়। সবচেয়ে ভালো উদাহরণ হল ইস্পাত, যা কিনা লোহা আর সামান্য কার্বনের একটা ধাতু সংকর, আর সাধারণ লোহার চেয়ে অনেক বেশি মজবুত। যেমন ধরুন তামার কথা। এর সবচেয়ে বড় গুণ কি? এর অসাধারণ তড়িৎ পরিবাহিতা। আর এই একটা গুণের জন্যই কিন্তু পুরো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে এর রাজত্ব। আমাদের ঘরে ওয়্যারিং থেকে শুরু করে বড় বড় মোটর বা ট্রান্সফরমারের কয়েল পর্যন্ত প্রায় সব জায়গাতেই তামা অপরিহার্য। জিঙ্কের ব্যবহারও কিন্তু অনেক। মরিচার বিরুদ্ধে লোহার বর্ম হিসেবে এর ভূমিকার কথা তো আমরা একটু আগেই আলোচনা করলাম। এছাড়াও আমরা যে শুকনো ব্যাটারি বা ড্রাই সেল ব্যবহার করি, সেটা তৈরিতে, এমনকি সাদা রং তৈরিতেও জিঙ্কের একটা বড় ভূমিকা আছে। আর অ্যালুমিনিয়াম, এর প্রধান বৈশিষ্ট্য হল এটা ওজনে খুব হালকা অথচ ভীষণ শক্ত। এই লাইট ওয়েট কিন্তু স্ট্রং, এই গুণের জন্যই বিমান বা দামি গাড়ির কাঠামো তৈরিতে এর কোনো বিকল্প নেই। এছাড়া তাপের সুপরিবাহী আর হালকা হওয়ায় রান্নার বাসনপত্র তৈরিতেও এটা আজকাল খুব জনপ্রিয়। পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে। আমাদের চারপাশের এই যে আধুনিক সভ্যতা, এই উঁচু উঁচু বাড়ি, দ্রুতগতির গাড়ি, যোগাযোগ ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তি, এর কোনোটা কি ধাতুবিদ্যার এই জ্ঞান ছাড়া আদৌ সম্ভব ছিল? উত্তরটা সম্ভবত না। এই যে সাধারণ দেখতে একটা বিষয়, এর উপর ভর করেই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের পুরো সভ্যতা। বিষয়টা সত্যিই একবার ভেবে দেখার মতো।